আসসালামু আলাইকুম। আজকে আমি মুসা ভাইয়ের বাসায় এসেছি এবং এসে ওনার যে বইয়ের আস্তানা সেখানে হানা দিয়েছি। তো আমরা এখন এখানে রান্নাবাটি খেলতেছি বিছানার উপরে বিছায় বসে। জি ভাই। আর আমরা কিন্তু ছোটবেলায় এটাও করতাম যে একজনের বাসায় গিয়ে খেলনা পছন্দ হয়েছে, আমরা কিন্তু ওই খেলনাটা মেরে দিতাম আরকি। সো আই ডোন্ট নো আমি কোনটা মেরে দিব, বাট আমার অনেকগুলো বই পছন্দ হয়েছে। ভাই কিছু আমাকে সাজেস্ট করেছেন এবং সেগুলো কেন করেছেন সেগুলোই আমি জানতে চাইবো। প্রথমত এখানে আমার পুরো বিছানার মধ্যে বই বিছায় আছে, তার কারণ আমরা র্যান্ডমলি বই দেখতেছিলাম নাফিস ভাই যেগুলো আগ্রহের হবে। এখানে বইমেলার বই যেমন আছে 26 বইমেলার, তেমনিভাবে হচ্ছে আমার এই কালে যেগুলো আমার ইমিডিয়েটলি পড়া লাগবে সেই বইগুলো রাখা, এমন বইও ছিল। তো আপনার এই বইটা বোধহয় বেশি আগ্রহ হয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আফ্রিকার নির্বাচিত গল্প, চিনুয়া আচেবে সম্পাদিত। লিন ইনেস লিও ইনেস, আচ্ছা লিন ইনেস এবং চিনুয়া আচেবে দুজনের সম্পাদিত। এইটাতে ইন্টারেস্টিংলি 2025 বইমেলাতে এটা আসে অনুবাদটা। যারা অনুবাদ করছেন তারা গল্প পিক করছেন খুব ভালো, এবং যিনি গল্পটা লিখছেন তার একটা সংক্ষিপ্ত পরিচয় দিছে। যেমন প্রথম গল্পটার নাম হচ্ছে ভণ্ড পীর, এবং গল্পটা লিখছেন হচ্ছে সেমবেন উসমান। তো সেমবেন উসমান ছিল আফ্রিকার প্রথম ফিল্ম মেকার। তো এটা ইন্টারেস্টিং যে ওনার জীবনে অনেক ইয়া ছিল, মানে আর্থিক স্ট্রাগল ছিল, স্টিল ওনার কাছে মনে হয়েছে যে আমি ফিল্ম বানাইতে হবে, উনি বানাইছেন। তারপর এখানে আমা আতা আইডু, উনি কমনওয়েলথ রাইটার্স পুরস্কার পাইছিলেন এবং উনি ঘানার শিক্ষামন্ত্রী ছিলেন। উনি নারী বিষয়ে অনেক বইটি লিখছেন। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি যিনি লিখছেন তার জীবন সম্পর্কে একটু জানা, তারপর তার দেশের যে কনটেক্সটটা সেটার ভিত্তিতে গল্পটা পড়া, তো এটা বেশ ভালো একটা বই আর কি আমার কাছে লাগছে। এরপরে এখানে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, প্রাচীন সভ্যতা ও প্রত্নতত্ত্ব। এটা সেটা দেখতে পাচ্ছেন, কাভারটাও যেরকম সুন্দর অ্যান্ড কন্টেন্টটা আমার কাছে খুবই আপিলিং লেগেছে আর কি। আপনি তো এটা ভাই পড়েছেন আর কি? হ্যাঁ, আমি 30% পড়ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনেক মিথোলজি ঘুরে ফিরে আছে আশপাশে, সব সমাজেরই থাকে। সো মিথোলজির যে গল্পগুলা যারা বিশ্বাস করে, মানে ধর্মজ্ঞানে বিশ্বাস করে, তারা মানে যে এটা ইতিহাস। ইসলামিক মিথোলজি আছে, হিন্দু মিথোলজি আছে, সবাই তার মিথোলজিটাকে সত্যি ইতিহাস বলে মানে। তো ওইটা কিন্তু হাওয়ার উপর গড়ে ওঠে না, কোনো একটা সত্যি ঘটনার ভিত্তিতেই মিথোলজি গড়ে ওঠে। আর্কিওলজিক্যাল লেন্সে দেখা যে সেটার কতটুকু সত্য, কতটুকু প্রমাণযোগ্য ইতিহাস। তো এই বইটাতে অনেকগুলা বিচ্ছিন্ন গল্প দেখা হয়েছে, যেগুলোর যতটুকু প্রমাণিত সেটা নিয়েও আলাপ হয়েছে। ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ। বুঝতে পেরেছি। দেন মির্জা গালিবের গজল, এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভাইও এটা মেনশন করে, তবে ভাই যে বইটা আমাকে বলেছেন আমার মনে হচ্ছে যে না, এটা খুবই আপিলিং। এটা হচ্ছে দেশভাগ দেশত্যাগ, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। আমরা আরেকটা বইয়ের প্রসঙ্গে এটা কথা বললাম, আপনি যেটা বলতেছিলেন যে এটা ছিল বিশ্ব সাহিত্যের আখড়া, রিপাবলিক। এটা হচ্ছে দেবদুলাল মুন্না, ওনার হচ্ছে কি এটা ঐতিহ্য প্রকাশন থেকে। তো ওইখানে ওই দেশভাগের বিভিন্ন কথা একটা প্রবন্ধে আছে। তো সেই প্রেক্ষিতে ভাই হচ্ছে আমাকে এটা সাজেস্ট করেছিলেন আর কি। সো পার্টিশন নিয়ে আই থিঙ্ক আমাদের নলেজ লজ্জাজনকভাবে কম। আমরা এই লিটারেচার বলেন অথবা হিস্ট্রি বলেন সেটা ওরকম এক্সপ্লোর করি না। সো আই গেস এটা আমাদেরকে এনলাইটেন করতে পারবে। আরেকটা ভাই খুব দারুণ বইয়ের কথা, সিলটি মহাভারত আর কি। হ্যাঁ, এটা ভাই এই বইটা আমি খুঁজে পেয়েছিলাম সিলেটে গিয়ে। আচ্ছা। এবং সিলেটের এক বন্ধু এটা আমাকে হাতে নিয়ে দেখাইছিল। সিলেটের ভাষায়, মানে একদম সিলেটি গ্রাম্য ভাষায় মহাভারতের পুরো গল্পটাকে অনেক আসরেই বিবৃত করা হয়। ওইটাই কালেক্ট করে বা নিজের মতো করে লিখে লেখক উপস্থাপন করছেন। যেমন শুরুটা যদি আমি একটু পড়ে শোনাই, অবশ্যই সিলেটি ভাষা হবে না, বাট আমার বন্ধু যেমন শুনেছিল আর কি। মহাকবি বেদব্যাস কবিকুলর তিলক, তাইন রসিসইন 60 লক্ষ শিলক, 30 লক্ষ দেবলোক্য, 15 লক্ষ পিতৃলোক্য, 14 লক্ষ যক্ষ লোক অনামত হইয়া, মনুষ্যরে 1 লাখ মাত্র শিলক গেছেন কইয়া। হস্তিমুখা গণেশ ঠাকুর তাই নইলা মরিল, হুনি হুনি সারা লেখসইন, মুরাই মুরাই সরিল। মানে শরীর মুচড়াইতে মুচড়াইতে উনি সারা লিখছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সারা শব্দটা সিলেটি ভাষার শব্দ হলেও আমাদের ভাষাতেও, মানে কুমিল্লার লোকাল ভাষাতেও আমি এটা পাইছি। তো এইভাবে হচ্ছে একটা লোকজ সংস্কৃতির এলিমেন্ট হিসেবে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আরেকটা বই হচ্ছে কি রক্তে লেখা বিপ্লব, এটা হয়তো অনেকে দেখেছেন। এটা ভাই আমাকে দেখালেন, আমি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখার চেষ্টা করলাম। আপনার কাছে কেমন মনে হয়েছে এটা খুলে দেখে?
আমার কাছে এখন যেহেতু পড়া হয়নি আমি আসলে কমেন্ট করতে পারতেছি না আর কি। তবে আমার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো বই আমি সংগ্রহ করছি, বেশিরভাগই নন ফিকশন। অ্যান্ড এই বইয়ের প্রসঙ্গটা আসলে মূলত এই ইউপিএল থেকে প্রকাশিত মাদ্রাসা সমন্বয়কের সাক্ষাৎকার, সেইটার থেকে। ওইটার ভূমিকাটা আমি গতকালই বলছি, আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আর কি। সাক্ষাৎকার একটা পড়া হয়েছে, সো খুবই নতুন নতুন ইনসাইট পাওয়া যায়। তো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিছু লিখতে হলেও যে ডকুমেন্টেড স্টোরিগুলো আছে অথবা হিস্ট্রিগুলো আছে সেগুলো আই থিঙ্ক আমাদের খুব ভালো করে জানা লাগবে এক্ষেত্রে, যেহেতু এটা ওই সময়কার, যেটা আপনি বলেন ভাই, যে ওই সময়কার সময়। এইটাই ইন্টারেস্টিং বিষয় যে গত 1.5 বছর 2 বছরের মধ্যে মানে জুলাই থেকে এই বর্তমান সময় পর্যন্ত অজস্র বই জুলাই নিয়ে পয়দা হয়েছে এবং সবগুলোই আসছে রেজাল্ট হাতে আসার পরে। যখন এই বইটার আইডিয়া জন্ম নেয় যে এই বইটা এক্সিস্ট করতে হবে, সেটা তখন আন্দোলন পুরোদমে চলতেছে জুলাই মাসের 28-29 তারিখের দিকে। তো এইটা যারা লিখছে মানে যারা সম্পাদনা করছেন আর কি, তাদের মুখ থেকেই শোনা। ওয়াসি আহমেদ, তানজিম রহমান, শাহরিয়ার খান শিহাব, তাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছিল। তো আন্দোলনের সময়টাতে যখন আসলে আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না অবস্থা, তখন দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়াতে এই চলমান ঘটনাটাকে উল্লেখ করার জন্য, তুলে ধরার জন্য সাক্ষাৎকার হোক, প্রত্যক্ষদর্শীর বর্ণনা হোক, ফিকশন হোক, সব কিছুরই একটা সংকলন করার প্রয়োজন দেখা দিছিল। তো সেই থেকে হচ্ছে একদম ওই সময়টাতে কনসিভ হওয়া যত লেখা আছে সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড অন দ্য প্রসেস আমরা রেজাল্ট পেয়ে গেলাম 5 আগস্টে। তারপরে 1 মাস সময় নিয়ে তার এটা নভেম্বর মাস নাগাদ বের করে, নভেম্বর মাস না, অগাস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে বের করে। বুঝতে পেরেছি। আরেকটা বই ভাই আমাকে দেখিয়েছেন, সেটা হচ্ছে আয়না, আবুল মনসুর আহমেদ। যেহেতু আবুল মনসুর আহমেদের রিসেন্টলি কয়েকটা বই আমি পড়ছি, ফুড কনফারেন্স প্লাস একটা রিভিউ অলরেডি আছে, গালিভারের সফরনামা। তো এটা আমার এখনো পড়া হয়নি, বাট ভাই দেখিয়েছেন যে না এটা তো আমার ভালো লাগবে। অফকোর্স আই থিঙ্ক ভালো লাগার মতোই একটা। এইটা আপনার কি মনে হয়েছে হাতের বইটা নিয়ে? শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো, কারণ আমি না যখন বই পড়ি আর কি, স্পেশালি এখন বিশ্ব সাহিত্যের বিভিন্ন বিষয় আর কি এক্সপ্লোর করার চেষ্টা করি, কারণ একসাথে তো সবগুলো বই পড়া যায় না আর কি। বাট বইয়ের যে মূল জিসটা আর কি, ক্রিটিক্যালি কীভাবে একটা সার্টেন বিষয়ের সাথে এনগেজ করে এক্সপ্লেন করে আর কি, সেই জিনিসটা আই থিঙ্ক এই বইয়ের থ্রুতে জানা যায় আর কি। বিভিন্ন টেক্সটের কথা উল্লেখ আছে আর কি, সেই টেক্সটকে কীভাবে কোনো একটা প্রেক্ষাপটে ওনারা আলোচনা করছেন সেটা জানার জন্য। আমি যতটা শুনলাম এটা তো হচ্ছে আপনার জেমস জয়েসের ইউলিসিস লেখার প্রেক্ষাপটটা নিয়ে একটা উপন্যাস লেখা হয়েছে। অবশ্যই এটা ভালো, ইউলিসিস তো হিউজ একটা বইটা। মজার ব্যাপার হচ্ছে এইখানে যে দোকানটার ছবি দেওয়া শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি, এইটা এক্সিস্ট করে এবং এই নামে একটা ইংলিশ বই আছে, যে বইটা অ্যাকচুয়ালি দোকানটাকে নিয়ে, মানে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি ইংলিশ বইটা দোকানটাকে নিয়ে, বাট এই শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি হচ্ছে সম্পূর্ণ নতুন আরেকটা উপন্যাস। ভাই এই বইটা আপনি আমাকে দিয়েছেন, রবীন্দ্র ছোট গল্পে পূর্ববঙ্গের আপনি যেহেতু সাহিত্যের মানুষ, এটা সাহিত্যের একটা পিএইচডি থিসিস। আমারও যে মোহাম্মদ আজমের যে পিএইচডি থিসিস, সেটাও রবীন্দ্রনাথ উপনিবেশ এই বিষয়টা নিয়ে আর কি, ওইটাও পড়া হচ্ছে। সো যেহেতু আমার রিসার্চে গবেষণার প্রতি আগ্রহ, আই থিঙ্ক এটাও আমাকে হেল্প করবে। এনিওয়ে এই বইগুলোই ঘুরে ফিরে আমরা দেখেছি, অ্যান্ড আমি এই জিনিসগুলো নোট করে রেখেছি, বিকজ ইন ফিউচার আমিও যখন পড়বো তখন এই জিনিসগুলো আসলে মাথায় নিয়ে রাখবো। আর একটা ছোট্ট বই আমি না দেখিয়ে পাচ্ছি না, সেটা হচ্ছে এটা অন্য কারো খোয়ারি, সোহান রিজান। এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে আর কি, তবে আমি ভাইকে জিজ্ঞেস করছি তার কেমন, উনি এখনো পড়েননি, বাট শীঘ্রই আর কি উনি পড়ে যান। সোহান রিজানের লেখা নিয়ে সবারই কম বেশি আইডিয়া আছে, হ্যাঁ আমারও খুব আগ্রহ ওনার লেখা নিয়ে। তো আপনি যৎসামান্য হাতে নিলেন দেখলাম, যৎসামান্য কেমন লাগলো? যৎসামান্য আমি আসলে জানি না, আপনি যদি বলেন এই বইটা। আমারও তেমন একটা আইডিয়া নেই। বইটা যেভাবে প্রমোটেড হচ্ছে সেটা হচ্ছে মুক্তগদ্য। মুক্তগদ্য ইদানিং শব্দটা খুব শুনছি আশপাশে। এটা নাকি এমন একটা গদ্য ধারা যেটা কোনো একটা গদবাধা ফিকশনের মধ্যে পড়ে না, গল্প অথবা প্রবন্ধের মধ্যে পড়ে না। আমার লেখালেখির যে প্র্যাকটিস, সেইখানে আমি এই জিনিসটা খুঁজে পাই যে আমি যেভাবে লিখি এটা প্রবন্ধ না, গল্প কোনো কিছুর মধ্যেই সীমাবদ্ধ না। তো আমার মনে হয়েছে আমি একটু দিক নির্দেশনা পাবো ওনার এরকম এটা লেখা পড়লে, সেখান থেকেই নেওয়া। তো ভাই ধন্যবাদ অনেক সময় নিয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। সাথে একটা বই আমি দেখাই দেই, যেটা হচ্ছে আমি নাফিস ভাইকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে রুৎকার নোট বই। এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলছি ভাই আমার চ্যানেলে অলরেডি। আনা ফ্রাঙ্কের ডায়েরি পড়ছেন তো? তো এইটা 2005 সালে খুঁজে পাওয়া গেল যে রুৎকার আমার একটা মেয়ের এরকম একটা ডায়েরি ছিল। আচ্ছা, এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? হ্যাঁ। আচ্ছা, মেয়েটাও কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী হয় এবং ওখানে মারা যায়। এটা মানে অ্যানা ফ্রাঙ্কে এটাও পড়ে আমি খুবই ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, বিকজ এটা আসলেই খুবই। অ্যানা ফ্রাঙ্কেরটা অনেক বেশি সময়ের দলিল। এটা হচ্ছে খুবই অ্যাব্রাপ্টলি, লাইক একটা 14 বছর বয়স যখন তার, সে জানুয়ারি মাসে ডায়েরি লেখা শুরু করলো এবং এপ্রিল মাসেই ডায়েরিটার শেষ এন্ট্রি।
এবং এটা হুট করে শুরু এবং শেষ হওয়াতে না একটা একটা মানে অথেন্টিসিটি আমি পড়তে গিয়ে ফিল হচ্ছিল যে মানে জীবনটাই বোধহয় এরকম রুড়ো, লাইক সে তার মাত্র 14 বছর বয়স। আমরা যেই লেন্সে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে দেখি ঘটনাটাকে, তার থেকে আমরা জানি যে একটা বড় ঘটনা যখন ঘটতেছে ভিতরটাতে কেমন। সেখানে নেসেসারি না যে আমি সব কিছু নিয়ে খুব বেশি কনসার্ন বা অ্যাওয়্যার হব, কিন্তু আমার লাইফের নিত্য নৈমিত্তিক ঘটনাগুলো যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই আসলে একটা পার্সোনাল জায়গা থেকে যুদ্ধকে বা বড় গল্পকে দেখার একটা ধারা আর কি। তো এখানে দেখা গেল সে বন্ধুদের সাথে হ্যাং আউট করতে চাচ্ছে, একটা ছেলেকে সে পছন্দ করতেছে কিন্তু ছেলেটা তাকে বুঝতেছে না, এই চিন্তাগুলো আছে। সেই ছেলেটার সাথে অনেক দিন পর অভিমান কাটায় দেখা করতে যাবে, কিন্তু দেখা হয়ে উঠলো না, আজকে সে থেকে বেরোতে পারেনি কারণ নিরাপত্তা অবস্থা ভালো না। এইভাবে গল্পটা আসছে, এবং গল্প না মানে এটা সত্য রেকর্ড। এইভাবেই আমার কাছে খুব অবাক এবং চমৎকার লাগছে যে আসলে বড় ঘটনাগুলোতে এইভাবেই ঘটে। আমরা যতটা ক্লিয়ার চিত্রটা দেখি সেটা আসলে বাইরে থেকে দেখা বা পরে এসে দেখা, বাট এটা আসলে মোর ট্রু টু দ্য সেম। অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরিটা ওটা পড়ার সময় দেখা যাচ্ছে পড়তেছি হঠাৎ করে জিনিসটা শেষ হয়ে গেল আর কি, মানে ডায়েরিটা শেষ হয়ে গেল। আই থিঙ্ক দ্যাটস দ্য বিউটি অ্যান্ড দ্যাটস দ্য মানে সার্থকতা আর কি, যেটা আমরা বলি যে ওই ডায়েরি অথবা ওই পিসের, যদিও যেহেতু এটা মানে রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে বেস করে লেখা, তো আমার লাইফটা আসলে খুব আনসার্টেন আর কি, যে আমরা অনেক প্ল্যান করে রাখি, হঠাৎ করে এসে সেটা শেষ হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক ভাই, আর কোনো বই কি দেখাবেন? আপনার আগ্রহ, আপনি খেলতে নামাইছেন, আপনি বলেন। ঠিক আছে, আমরা মোটামুটি যথেষ্ট বই দেখেছি। আরেকটা বই ভাই, যে দ্য ম্যান ফ্রম পাকিস্তান, এটা হচ্ছে আব্দুল কাদের খান, ওনাকে যখন ইন্ডিয়া পাকিস্তান লেগে গেছিল কয়েক বছর আগে, তখন এটা নামাইছিলাম পড়ার জন্য। এটা হচ্ছে সেই মানুষের গল্প যার কারণে পাকিস্তান এখন পারমাণবিক অস্ত্র ধারণ করে, তার গল্প আর কি। এটা খুব ইন্টারেস্টিং কাহিনী। আমার হচ্ছে কি পারমাণু দ্য স্টোরি অফ পোখরান, একটা ইন্ডিয়ান মুভি আছে, ওইটা দেখা ছিল। সো ওইটার পরে হচ্ছে কি ওই নিউক্লিয়ার টেস্টগুলো কীরকম প্রেশারের মাঝে হয়েছিল সেগুলো নিয়ে জানার একটা আগ্রহ আছে। সো ইন দ্যাট কেস এই বইটাও খুব ওয়েল একটা সোর্স হতে পারে আর কি। তো যাই হোক, আমরা আজকে এতটুকুতেই রাখছি আমাদের আলোচনা। ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত আলোচনা করবো। তো ধন্যবাদ মুসা ভাইকে আবারও। সো আমার বাসার ঠিকানা গোপন রেখে নাফিস ভাই প্লিজ। ঠিক আছে, অবশ্যই। আর অবশ্যই আমি আশা করবো আমার কলেজের বড় ভাই হিসেবেও ভাই হচ্ছে আমাকে কিছু উপঢৌকন দিবেন। এইসব উল্লেখ করতে হয় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।